হ্যাঁ, সেমিস্টার 6-এর 6.3 পেপার ইউরোপের ইতিহাস, এখানে প্রথম যে টপিক আছে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লব আমি আলোচনা শুরু করছি। সংক্ষেপে আমি একটু ভূমিকা বলে দিই। আমরা জানি ইউরোপের ইতিহাসে সব থেকে যে বড় বিপ্লব ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লব হওয়ার পরে নেপোলিয়ন ক্ষমতায় এসেছিলেন, এবং নেপোলিয়নকে যখন সমস্ত ইউরোপের শক্তিবর্গ পরাজিত করে, তারপরে পুরনো বুর্ব রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়, এবং সেই রাজবংশকে পুনরায় যেভাবে ক্ষমতা থেকে সরানো হয়, সেটা ছিল জুলাই বিপ্লব। তো প্রথমেই আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, 2-3 মিনিটের ছোট্ট ভিডিও, সেই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ঘটনাটা একটু শুনে নেব, তারপরে আমি এর বিস্তারিত ব্যাখ্যায় আসছি। তো প্রথমে আমি ভিডিওটা চালু করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? জুলাই রাজতন্ত্র ফ্রান্সের ইতিহাসে এক অদ্ভুত আপোষ। চলুন জেনে নেওয়া যাক এর গল্পটা। ভাবা যায় স্বাধীনতার জন্য একটা বিপ্লব হলো, আর সেই বিপ্লবী কিনা জন্ম দিল এক রাজার। কিন্তু আসল প্রশ্নটা হলো, জনগণই যাকে এনেছিল তাকেই কেন 18 বছরে ছুঁড়ে ফেললো? এই সময়টা শুরু হয় জুলাই বিপ্লব দিয়ে, যা রক্ষণশীল রাজা 10ম চার্লসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তো নতুন রাজা লুই ফিলিপ চাইলেন একটা মধ্যপন্থা, মানে আর কি একটা জাস্ট মিলিয়ু। তিনি ফ্রান্সের রাজা না বলে নিজেকে বললেন ফরাসিদের রাজা, মানে শাসনটা জনগণের ইচ্ছায়। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু এই নাগরিক রাজা আসলে কাদের পক্ষে ছিলেন? হ্যাঁ, ভোটারের সংখ্যা বেড়ে দ্বিগুণ হলো ঠিকই, প্রায় 2 লক্ষ। কিন্তু তাতে কি আসলেই কিছু বদলেছিল? আসলে এই সংখ্যাটা ছিল জনসংখ্যার মাত্র 1%। ক্ষমতা কিন্তু সেই হাতে গোনা কয়েকজনের কাছেই রয়ে গেল, কারণ সরকার চলতো ধনী ব্যবসায়ী আর ব্যাংকারদের কথায়। ভোট দেওয়ার অধিকারও ছিল ট্যাক্সের উপর নির্ভরশীল। সরকারের মনোভাবটা পরিষ্কার হয়ে যায়। মন্ত্রী ফ্রাসোয়া গিজোর এক কথাতেই, নিজেদের ধনী করো। স্বাভাবিকভাবেই ক্ষমতার এই এক পেশে নীতির কারণে চারদিক থেকে অস্থিরতা বাড়তে থাকে। শ্রমিক বিদ্রোহ, রিপাবলিকানদের আন্দোলন, এমনকি রাজার ওপর সরাসরি আক্রমণ। গোটা দেশ জুড়ে চলছিল অশান্তি। বিরোধীও ছিল অনেক। পুরনো রাজবংশের সমর্থক, বোনাপার্টিস্ট, রিপাবলিকান, এমনকি সোশ্যালিস্টরাও। 1840-এর দশকের শেষে এসে এই নড়বড়ে আপোষটা পুরোপুরি ভেঙে পড়তে শুরু করে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক কেলেঙ্কারি আর সরকারের দমননীতি, ব্যাস, বিপ্লবের মঞ্চ প্রস্তুত। শেষ পর্যন্ত লুই ফিলিপকে সিংহাসন ছেড়ে পালাতে হলো, আর ফ্রান্সে শুরু হলো দ্বিতীয় প্রজাতন্ত্র। কিন্তু এই রাজতন্ত্র কি শুধুই ব্যর্থ ছিল? এর চূড়ান্ত প্রভাবটা আসলে কি ছিল? এর ফলে ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্রের ধারণা শেষ হয়, আর জনগণের সার্বভৌমত্বের আদর্শ প্রতিষ্ঠা পায়। শেষ পর্যন্ত যে সরকার বিপ্লব থেকে জন্মায়, সে কি পরিবর্তনকে অস্বীকার করে টিকে থাকতে পারে? বোধহয় না। জুলাই রাজতন্ত্র আচ্ছা, আমরা ছোট্ট ভিডিওটা দেখে নিলাম। এটা যে ভিডিওটা আছে পুরো অংশ জুড়ে আছে, আমি তার মধ্যে প্রথম অংশটা পড়াবো, অর্থাৎ জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব, দুটো বিপ্লব সম্পর্কে বলা হয়েছে এখানে। কিন্তু আমি প্রথমে শুধুমাত্র জুলাই বিপ্লব সম্পর্কে আলোচনা করব। তো আমি একটা পিপিটি চালু করছি। তাহলে 1830 সালের যে জুলাই বিপ্লব, সেটার আহ, পেছনের প্রেক্ষাপটটা কি ছিল সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। আহ, আমরা জানি
যে 1815 সালের ভিয়েনা সম্মেলনের মাধ্যমে ফ্রান্সের বুর্বরাজের অষ্টাদশ লুই আহ, অষ্টাদশ লুই তিনি ক্ষমতা ফিরে পেয়েছিলেন। কিন্তু পূর্ব রাজবংশ ফরাসি বিপ্লবে আগে যে ক্ষমতা পেয়ে মানে ভোগ করত, ফ্রান্সের তো সেরকম পরিস্থিতি ছিল না। ফ্রান্সের পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে, কারণ ফরাসি বিপ্লব অলরেডি হয়ে গেছে। তো ফরাসি বিপ্লবে তো যারা অভিজাত ছিল, যারা যাজক ছিল, তাদের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিল, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু আহ, যারা অভিজাত এবং যাজক, তাদের যেহেতু সমস্ত তারা সুযোগ সুবিধা ভোগ করত, সেই জন্য আহ, অন্য দেশে যারা যে সমস্ত অভিজাতরা পালিয়ে গেছিল, তারা কিন্তু তাদের হারানো সম্পত্তি এবং মর্যাদা পুনরুদ্ধারের জন্য ফ্রান্সে আবার ফিরে আসতে চায়, এবং সেই সঙ্গে তাদের হারানো সম্পত্তি এবং মর্যাদা পুনরুদ্ধারে মরিয়া হয়ে ওঠে। কিন্তু 1889 সালের যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই ফরাসি বিপ্লবের সাম্য, উদারনীতি বা ভ্রাতৃত্বের যে আদর্শ ফরাসি বিপ্লব থেকে উচ্চারিত হয়েছিল, এবং পরবর্তীতে নেপোলিয়ন যখন ক্ষমতায় আসেন, তিনি যে আমলাতান্ত্রিক এবং আইনি সংস্কার করেছিলেন, সেটা কিন্তু ফরাসিদের সমাজে বা ফরাসি নাগরিকদের মনে গভীরভাবে ঢুকে গেছিল। এর সঙ্গে তাহলে দেখতে পাচ্ছি যে একদিকে অভিজাতরা তারা পুনরায় ক্ষমতা দখলের চেষ্টা করছে, আর সাধারণ মানুষ কিন্তু তারা বিপ্লবের আদর্শে বিশ্বাস করে, তারা তাদের ক্ষমতাটাকে ধরে রাখতে চাইছে। আহ, তো অষ্টাদশ লুইয়ের পরে দশম চার্লস যখন সিংহাসনে বসেন, তখন 1824 সালে তিনি সিংহাসনে বসেছিলেন, তখন কিন্তু দশম চার্লস উগ্র রাজতন্ত্র এবং রাজার ঐশ্বরিক অধিকার নীতিতে বিশ্বাসী ছিলেন। তাহলে আমি কি বললাম আগে? আগে বললাম যে অভিজাতরা ক্ষমতা ফিরে পেতে চাইছে বা দেশে ফিরে আসতে চাইছে। এই অভিজাতদের সমর্থক হিসেবে কে দেখা দিল? দেখা দিল দশম চার্লস। ইনি রাজতন্ত্রের সমর্থক ছিলেন। ইনি কি করলেন? ফরাসি বিপ্লবের সময় দেশত্যাগী অভিজাতদের যা ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিপূরণের জন্য রাজকোষ থেকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ প্রদান করলেন, এবং সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সমাজের বিভিন্ন জায়গায় যাজকদের ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠা এবং জেসুইট বা যারা ধর্মগুরু ছিল তাদের উচ্চ পদ দান করছে। কারণ আমরা জানি যে ফরাসি বিপ্লবের আগে প্রথম দুটো যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মধ্যে আহ, অভিজাত এবং যাজকরাই সব থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। তৃতীয় সম্প্রদায় ছিল সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ডাক্তার, উকিল, তারা কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারতো না। তাদেরকে বেশি পরিমাণে ট্যাক্স দিতে হতো, তারা চার্চের কথা মেনে চলতে বাধ্য হতো। তো এই যে অভিজাতদের সমর্থক দশম চার্লস, তিনি কিন্তু এর পরবর্তীতে পলিগন্যাক নামে একজন মন্ত্রীর নিয়োগ করলেন 1829 সালে। তো 1829 সালে চরম প্রতিক্রিয়াশীল পলিগন্যাককে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন, এবং যিনি উদারপন্থীদের প্রবল বিরোধিতা শুরু করেন এবং সেই সঙ্গে আইনসভা ভেঙে দেন। তাহলে এটা গেল রাজনৈতিক দিক। আমি যদি অর্থনৈতিক দিকের কথা দেখি, তাহলে দেখতে পাবো যে রাজনৈতিক সংকটের সঙ্গে অর্থনৈতিক সংকটও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। তার কারণ রাজনৈতিক অসন্তোষের সঙ্গে যখন তীব্র অর্থনৈতিক দুর্দশা যুক্ত হয়, তখন কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়। এখানে আমরা ছবিতে সুন্দর দেখতে পাচ্ছি, একদিকে খাবারের দাম এবং বেকারত্ব যেটা বৃদ্ধি পাচ্ছে, এটা লাল রঙের তীর চিহ্ন দিয়ে দেখা আছে, এবং সেই সঙ্গে একই সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা এবং ফসল উৎপাদন হ্রাস, সেটা কিন্তু কমছে, আস্তে আস্তে কমছে। তাহলে মানুষের বেঁচে থাকা একটা দায় হয়ে যাচ্ছে, কারণ খাবারের দাম বাড়ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, আর সে সঙ্গে মানুষের কোনো আয় নাই, ফসল উৎপাদন হ্রাস হয়ে যাচ্ছে। তাহলে তো খাবারের সংকট হবেই। স্বাভাবিকভাবে কৃষি এবং খাদ্য সংকট শুরু হলো, এবং 1827 থেকে 1830 সাল পর্যন্ত পরপর
ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, গমের দাম 50% বৃদ্ধি পায় এবং যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এছাড়াও শিল্প এবং বেকারত্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন শিল্পে ছাঁটাই, ব্যাংক বা যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান সেগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, তাদের পুঁজি ধ্বংস হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে একটা ব্যাপক বেকারত্ব দেখা দিচ্ছে। নাগরিকদের দুর্দশা ছিল, কারণ প্যারিসের বস্তিগুলিতে দেখা যাচ্ছে যে পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার অভাব, বিভিন্ন রকম রোগ, মহামারী ইত্যাদির ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সেই সময় 25শে জুলাই 1830 সাল রাজা দশম চার্লস সংবিধানের 14 নম্বর ধারার অপব্যবহার করে 4টি দমনমূলক অর্ডিন্যান্স জারি করেন। 1 নম্বর অর্ডিন্যান্সে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়, বলা হয় যে খবর দেখানো যাবে না, সাধারণ মানুষকে কি হচ্ছে জানানো যাবে না। 2 নম্বর, নবনির্বাচিত চেম্বার অফ ডেপুটিজ মানে রাজার পরামর্শ দানের একটা সংস্থা, সাধারণ মানুষ তাতে অংশগ্রহণ করতো, সেটা ভেঙে দেওয়া হয়। বুর্জোয়াদের ভোটাধিকার কেড়ে নিয়ে ধনী অভিজাতদের ভোটাধিকার প্রদান করা হয়, অর্থাৎ বুর্জোয়ারা কোনো ভোট দিতে পারবে না, কারণ রাজা এবং অভিজাতরা তো এক দলে, আর বুর্জোয়া সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, এরা তৃতীয় সম্প্রদায়, এরা আর এক দলে। এবং সেই সঙ্গে যে নতুন ভোটার তালিকা তৈরি করা হলো, সেই ভোটার তালিকার ভিত্তিতে সেপ্টেম্বর মাসে মানে 1830 সেপ্টেম্বর মাসে নতুন নির্বাচন ঘোষণা করা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি একদিকে রাজনৈতিক স্বৈরাচার, অন্যদিকে অর্থনৈতিক দুরবস্থা এবং সেই সঙ্গে তাৎক্ষণিক স্ফুলিঙ্গ হিসেবে অর্ডিন্যান্সের ঘোষণা। হ্যাঁ, সবগুলো একত্রে মিলেমিশে একত্রিত হয়ে যাচ্ছে এবং মিলেমিশে একত্রিত হয়ে এই যে বিপ্লব যেটা দেখা দিচ্ছে, সেই বিপ্লব কিন্তু ঘটছে। বিপ্লব কিভাবে ঘটলো? 3 দিনের মধ্যে বিপ্লব হয়ে গেল। প্রথম দিন হচ্ছে রাজা যখন ছাপাখানা বন্ধ করতে আসে, পুলিশ দিয়ে সমস্তকে বন্দি করতে চায়, তখন কিন্তু সাধারণ মানুষ, শ্রমিকরা রাস্তায় নেমে আসে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। 28শে জুলাই পরের দিন গণবিপ্লব শুরু হয় এবং রাস্তা ব্যারিকেড মানে সঙ্গে যে ব্যারিকেড তৈরি করে পুলিশ জনসাধারণকে থামানোর চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, ন্যাশনাল গার্ড একত্রিত হয়ে রাজকীয় বাহিনীর বিরুদ্ধে একটা সশস্ত্র প্রতিবাদ গড়ে তোলেন, অর্থাৎ পুরো দমে লড়াই শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত পরের দিনই কিন্তু বিপ্লবীরা তুইলের রাজপ্রাসাদ দখল করে এবং দশম চার্লস ইংল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হয়। তাহলে রক্তহীন একটা, কি বলবো, বিপ্লব, ঠিক আছে, রক্তহীন বিপ্লব। তো এই রক্তহীন বিপ্লবের ফলে দশম চার্লসের পরিবর্তে লুই ফিলিপ সিংহাসনে বসেন। তিনি কিছু কিছু পরিবর্তন করেন, যেমন দশম চার্লস নিজেকে ফ্রান্সের রাজা হিসেবে ঘোষণা করেছিলেন, কিন্তু লুই ফিলিপ ফরাসিদের রাজা অর্থাৎ জনগণের রাজা হিসেবে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, দশম চার্লস রাজার ঐশ্বরিক যে অধিকার সেটার উপর জোর দিতেন, কিন্তু লুই ফিলিপ জনগণের সার্বভৌমত্ব বা জনগণের অধিকারের কথা তিনি স্বীকার করেছিলেন। পতাকা, 2 বংশের 2 রকম পতাকা, অর্লিয়ান্স বংশের লুই ফিলিপ বুর্বো বংশের সাদা পতাকা, কিন্তু লুই ফিলিপ বিপ্লবের তেরাঙ্গা পতাকা ব্যবহার করতেন এবং অভিজাত যাজক সম্প্রদায় দশম চার্লসকে সমর্থন করেছিল, সেখানে ধনী বুর্জোয়া পুঁজিপতি শ্রেণী তারা কিন্তু লুই ফিলিপকে মানে সমর্থন করেছিল। তো এছাড়াও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে শাসকের যে চরিত্র, সেটা যদি দেখি তাহলে আমরা দেখব যে শাসকের চরিত্র হচ্ছে চরম স্বৈরাচারী শাসক হচ্ছেন দশম চার্লস, কিন্তু লুই ফিলিপ হচ্ছেন নিয়মতান্ত্রিক এবং মধ্যবর্তী একটা শাসক। তো যাই হোক, এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের মূলে তাহলে কি দেখলাম? প্রথমে দেখলাম যে দশম চার্লসের আমলে যেখানে ভোটার ছিল 94,000, সেখানে লুই ফিলিপের আমলে কিন্তু ভোটাধিকারটা আরো বাড়লো, ঠিক আছে, বেড়ে কত হলো? 1,66,000 থেকে প্রায় 2 লাখ, মানে সম্পত্তি এবং করের ভিত্তিতে। সকলের তো ভোটাধিকার ছিল না, কিন্তু ভোটাধিকার বৃদ্ধি পেলেও জনসংখ্যার মাত্র 1% ছিল, অর্থাৎ বুর্জোয়ারা বা যারা ধনিক শ্রেণী, সাধারণ মানুষের মধ্যে যারা ধনিক, যাদেরকে বুর্জোয়া বলা হতো, হ্যাঁ,
তারাই কিন্তু ক্ষমতা দখল করে, এবং যারা প্রকৃত বিপ্লবী তারা কিন্তু তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত থেকেই যায়। তো কিন্তু কিছু কিছু তো পরিবর্তন হয়েই ছিল, যেমন ধর্মনিরপেক্ষতা, নাগরিক অধিকার, ক্যাথলিক ধর্ম রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে মর্যাদা হারিয়েছিল, সকল ধর্মের সমান অধিকার স্বীকৃতি পেয়েছিল, এবং সংবাদপত্রের উপর থেকে সেন্সরশিপ তুলে নেওয়া হয়েছিল। ধনী বুর্জুয়াদের হাতে ক্ষমতা যেহেতু এসছিল, সেহেতু শিল্প বিপ্লব হয় ফ্রান্সে, যেটা ইংল্যান্ডে প্রথমে হয়েছিল, এবং অর্থনীতি আরো চাঙ্গা হয়, এবং সেই সঙ্গে সঙ্গে শ্রমিক শ্রমিক চেতনার উন্মেষ হয়েছিল। আহ, শুধুমাত্র এই বিপ্লবের ফলাফল ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কারণ ফ্রান্স সহ সমগ্র ইউরোপই কিন্তু এর প্রভাবে প্রভাবিত হয়েছিল। কি কি, যেমন বেলজিয়ামে মানে পরোক্ষ একটা প্রভাব পড়ে, ইংল্যান্ডে এটা পরোক্ষ প্রভাব পড়ে, পোল্যান্ড, ইতালি, জার্মানি সমস্ত জায়গায় কিন্তু একটা পরোক্ষ প্রভাব পড়ে। কিন্তু আমি যেটা বলছিলাম যে জুলাই বিপ্লব কিন্তু কোনো একটা একটা অসম্পূর্ণ বিপ্লব ছিল। মানে কেন অসম্পূর্ণ বিপ্লব? যারা সাধারণ মানুষ বিপ্লব করেছিল তারা কিন্তু জুলাই বিপ্লবের ফলেও ক্ষমতা পায়নি, সেই জন্য আর একটা বিপ্লব প্রয়োজন হয়েছিল, যেটা 1848-এ হয়, সেটাকে আমরা ফেব্রুয়ারি বিপ্লব নামে মানে জানি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে জুলাই বিপ্লব কেবলমাত্র রাজনৈতিক মানে পরিবর্তন ঘটেছিল, কিন্তু এর ফলাফল ছিল সুদূর প্রসারী। কারণ আহ, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশকে প্রভাবিত করেছিল, এবং বিপ্লবটা ধাপে ধাপে হচ্ছিল, তো মানে জনগণের ক্ষমতা যে ফিরে পাওয়া, সেটা তো প্রক্রিয়া খুব একটা মানে স্মুথ ছিল না। তো সেই জন্য আহ, ফেব্রুয়ারি বিপ্লবেরও একটা পটভূমি এর মধ্যে রচিত হয়েছিল। আচ্ছা, ব্যাপারগুলোকে আমি হ্যাঁ, আমি যদি কারণগুলো আরেকবার বলি, তাহলে বলতে হবে যে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে আরোহণ করে উদারনৈতিক একটা ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করেছিলেন, এবং তিনি একটা শাসনতান্ত্রিক সনদ জারি করেন, এবং ওই অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে চাইলেন। যে জনগণের মতামত নিয়েই আমি ক্ষমতা পরিচালনা করব, যেহেতু জনগণ ফরাসি বিপ্লবের মধ্যে একটা বড় বড় বিপ্লব করেছে, এবং তাদের যে অধিকার সেটা হরণ করা হয়েছিল, সেই জন্য তাদের তিনি এটা মানে মাঝামাঝি একটা ব্যবস্থা করতে চাইলেন, যে তিনি রাজাও থাকলেন, জনগণেরও হাতে ক্ষমতা দেওয়া হলো, সবকিছু একটা মাঝারি ব্যবস্থা তিনি করতে চাইলেন। কিন্তু এই ব্যবস্থাটা বেশি দিন টিকলো না, কারণ রক্ষণশীল দল এর বিরোধিতা করতে লাগলো, এবং রক্ষণশীল দল যে বিরোধিতা করতে লাগলো, সেই বিরোধিতার মূল কারিগর ছিল কিন্তু অভিজাত সম্প্রদায়, যাজক সম্প্রদায়, যাদের ক্ষমতা চলে গেছে তারা, এবং তারা সব থেকে বিপ্লবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এদের দলের পান্ডা কে ছিলেন? এদের দলের পান্ডা ছিলেন অষ্টাদশ লুইয়ের ভাই চার্লস, যিনি পরবর্তীতে দশম চার্লস নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। সে সময় একটা কাণ্ড মানে ঘটানো হলো, ঠিক আছে। ফরাসি সিংহাসনের উত্তরাধিকারী মানে দশম অষ্টাদশ চার্লসের, সরি অষ্টাদশ লুইয়ের পরে যিনি সিংহাসনে বসবেন বলে মনে করা হয়েছিল, সেই তাকে মানে উত্তরাধিকারী ডিউক ডি বেরি, তাকে হত্যা করা হয়, এবং এই হত্যা মানে যারা মানে উদার সরি যারা রক্ষণশীল দল, যারা অভিজাতদের পক্ষে দশম চার্লস, এরা কিন্তু হত্যা করলো, কিন্তু দোষ চাপালো অন্যদের ঘাড়ে। একটা অস্থির পরিস্থিতি তৈরি করলো, এবং অস্থির পরিস্থিতি পথের কাঁটা সরিয়ে দিল। পথের কাঁটা সরিয়ে দেওয়ার ফলে কি হলো? দশম চার্লস সিংহাসনে বসলেন। তিনি তো অভিজাতদের পক্ষে ছিলেন, তাহলে সেই অভিজাতদের পক্ষে থাকার ফলে তিনি কি করলেন? তিনি অভিজাতদেরকে আবার ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য জাতীয় সভা ভেঙে দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলেন, ভোটারদের সংখ্যা হ্রাস করলেন, এবং সম্পত্তি ভিত্তিতে নতুন ভোটার তালিকা তৈরি করলেন, এবং নতুন ভোটের ডেট ঘোষণা করলেন। তো নিজের ইচ্ছা মতো যাতে সমস্ত কিছু করা যায়, কিন্তু এই ঘোষণার বিরুদ্ধে জনসাধারণ রাস্তায় নেমে এলো। তারা
পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হলো এবং শেষ পর্যন্ত রাজপ্রাসাদ দখল করলো এবং দশম চার্লস বাধ্য হয়ে ইংল্যান্ডে পালিয়ে গেলেন। তো এইভাবে জুলাই বিপ্লব মানে তেমন কোনো রক্তপাত ছাড়াই সংগঠিত হয়ে গেল। এখন এই সংগঠিত হওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ফ্রান্সেও প্রভাব পড়েছিল, ফ্রান্সের বাইরেও প্রভাব পড়েছিল। ফ্রান্সের মধ্যে কি প্রভাব পড়লো, মানে জনগণ তাদের যে ক্ষমতা ফিরে পাওয়ার যে রাস্তা, সে রাস্তাতে এক ধাপ তারা এগিয়ে গেল। ঠিক আছে, যে অত্যাচারী শাসক তাকে তারা সরাতে আলটিমেটলি সক্ষম হলো এবং অর্লিয়েন্স বংশ রাজা লুই ফিলিপ সিংহাসনে বসলেন এবং তিনি দীর্ঘকাল রাজত্ব করতে পারেননি। অল্প কিছুকাল রাজত্ব করার পর তার বিরুদ্ধেও আবার বিদ্রোহ হলো এবং ফেব্রুয়ারি বিপ্লব হলো এবং ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে জনসাধারণ তার ক্ষমতা ফিরে পেল। তাহলে একটা সিরিজ অফ মানে রেভলিউশন বা একবারে পরপর বিপ্লব আমরা বলতে পারি। তো যাই হোক, এটাই ছিল আমাদের মানে যে জুলাই বিপ্লব, তার কারণ, মূল কারণ আর কি, এবং এর ফলাফল আমি এর আগে আলোচনা করেছি। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমাদের আবার ফেব্রুয়ারি বিপ্লব আলোচনা করা হবে।